ছিলাম তখন আমাদের কাছে এন্টারটেনমেন্টের রিক্রিয়েশনের একমাত্র উপায় ছিল বিকেলবেলা 4টের সময় বেরিয়ে যাওয়া, যতক্ষণ দিনের আলো আছে দৌড়াদৌড়ি, বল থাকলে বল পেটানো, ক্রিকেট হলে ক্রিকেট, হাত পা সরে গেছে, ধুলো মেখে আমরা বাড়ি ফিরি। ডাস্ট অ্যালার্জিও হয়নি, অন্য কোনো অসুবিধা হয়নি। বাড়িতে এসে চান করে মা বাবার কাছে যদি সঠিক সময় ফিরি ভালো, লেট করে এলে একটু মার বা বকা খাওয়া, পড়তে বসে যায়। এই নর্মালভাবে আমার মনে হয় অধিকাংশ ছেলে মেয়েই বড় হয়েছে, বিশেষ করে ছেলেরা বড় হয়েছে 70-80 দশক। এখন সেটা বন্ধ হয়ে গেছে, অনেকগুলো কারণ রয়েছে। এখন আমরা অর্গ্যানিক খেলার কোনো জায়গা নেই। আগে কি ছিল, বাড়ির সামনে একটা বড় মাঠ ছিল, সেটা কোয়ার্টার হতে পারে, অ্যাপার্টমেন্ট হতে পারে, পাড়া হতে পারে, এবং ওইটাই একমাত্র জায়গা ছিল। দুর্গাপুজোও প্যান্ডেল করে ওখানে হয়, ক্রিকেটও ওখানে খেলা হয়, ফুটবলও এখানে হয়। এখন খেলতে গেলে আপনাকে কোচিং সেন্টারে যেতে হয় সিস্টেমেটিকের মধ্যে, আর কারণ খেলার কোনো জায়গা নেই। এইটা বিভিন্ন কারণ থাকতে পারে, উত্তর লম্বাভাবে দেওয়া যেতে পারে। স্পোর্টস স্টেট সাবজেক্ট হতে পারে, এবং চন্দনদার কথা শুনে গত 2-2.5 বছরে অনেকগুলো স্পোর্টের সিস্টেমেটিক একাডেমি তৈরি হয়েছে। কিন্তু খেলোয়াড় কীভাবে তৈরি হয়, আমি একদম একমত যে কথা উনি বললেন, যে দেশ থেকে আর্থিকভাবে অনেক পিছিয়ে থাকা অন্যান্য দেশের তুলনায় যদি সেই দেশ থেকে অলিম্পিয়ান বেশি বেরোয়, খেলোয়াড় বেরোয় কীভাবে? খেলোয়াড় বেরোয় খালি পেটে। খিদে থাকলে তখন পরিশ্রম হয়। যে শিশুর নিশ্চয়তা আছে, নিরাপত্তা আছে, সে একটা লেভেলের পরে গিয়ে আর পরিশ্রম করতে পারে না। আর ওই চ্যাম্পিয়ন কিভাবে তৈরি হয়? চ্যাম্পিয়ন তৈরি হয় কিলার ইনস্টিংক্ট। অসংখ্য প্লেয়ার সেঞ্চুরি করে, কিন্তু তার থেকে বেশি প্লেয়ার 90 ঘরে গিয়ে আউট হয়ে যায়। ক্রিকেটের ভাষায় নার্ভাস বাইট। অসংখ্য সময় টিম অ্যাট টাইমে গোল খেয়ে হেরে যায়, ভালো খেলেছে। এবং একটা সময় ভারতীয় ফুটবলে বা ভারতীয় খেলায় এরকম ছিল যে ভালো খেলিয়া হারিয়া দেয়। এই যে কিলার ইনস্টিংক্ট, এই যে মারাটা, জিততে হবে, উইনিং, এটা তখনই আসে যখন এগেনস্ট অল দি অডস লড়াই করা, পেটে যখন খিদে থাকে। সেহেতু আমরা খেলোয়াড়কে কখন চিনতে পারি, কখন তাকে সংবর্ধনা দিই? যখন সেই খেলোয়াড় মেডেল জিতে এসেছে। দর্শক, ফ্যান, মিডিয়া, স্পন্সর সফল খেলোয়াড়ের পিছনে যায়, কোনো প্লেয়ারিং মেকিংয়ের পিছনে কেউ যায় না। তাকে নিজের চেষ্টাতেই আসতে হয়। সে কি খাচ্ছে, কি নিউট্রিশন, ইনজুরি হলে রিহ্যাব পাচ্ছে কি পাচ্ছে না, যাতায়াত বাসে করছে কি অটোতে করছে, কেউ জিজ্ঞাসা করে না। যে মুহূর্তে সে জেতে, সেই মুহূর্তে সংবর্ধনার বৃষ্টি বন্যা। সেহেতু যে প্লেয়ারকে চ্যাম্পিয়ন হতে হবে, প্লেয়ারকে একা চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন, উইনার সবসময় অ্যালোন। উইনার পাগল হয়, উইনার ক্রেজি হয়। উইনার হওয়ার পরে তোমার পিছনে লক্ষাধিক লোক থাকবে, কিন্তু যতক্ষণ না তুমি উইনার হচ্ছ ততক্ষণ তুমি সাধারণ, তুমি কিছু পাবে না। তো ইয়েস, ফিজিক্যাল লিটারেসি দরকার আমাদের দেশে। 2014 থেকে খেলো ইন্ডিয়া যে গেমস হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন শহরে খেলো ইন্ডিয়া গেমস হয়েছে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস হয়েছে, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হয়েছে, খেলো ইন্ডিয়া স্কুল গেমস হয়েছে, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস হয়েছে। সেখানে খেলোয়াড়রা অ্যানুয়াল ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে। সেখান থেকে আইডেন্টিফাই টার্গেট অফ অলিম্পিক পোডিয়াম টপসে যাচ্ছে। নীরজ চোপড়া যে মেডেল জিতেছেন, অবশ্যই নীরজ চোপড়ার কৃতিত্ব, কিন্তু নীরজ চোপড়াকে দিনের পর দিন, মাসের পর মাস বিদেশে যে ট্রেনিংয়ের ব্যবস্থা তিনি টপ স্কিমের মাধ্যমে পেয়েছেন, যেটা ভারত সরকারের। তো সেহেতু আমার মনে হয় যে খেলা ভারতবর্ষ যে সর্বাধিক যুব রয়েছে, স্পোর্টস কারা দেখে, স্পোর্টস কারা খেলে? যুব, ইউথ। তো যে দেশে সব থেকে বেশি ভিউয়ারশিপ রয়েছে, ফিফার 2022-এর বিশ্বকাপে সব থেকে বেশি ডিজিটাল ভিউয়ারশিপ ভারত থেকে। স্টেডিয়ামে উপস্থিত মানুষ টিকিট দেখে দ্বিতীয় সর্বাধিক দর্শক ভারতীয়। যে দেশে সব থেকে বেশি ইউথ রয়েছে, সেই দেশে খেলা যদি না এলো, সেই দেশে খেলা যদি উৎসাহ না পায়, তাহলে কোথায় পাবে? যদি না হয়ে থাকে আরো বেশি করে আসতে হবে, কারণ খেলা স্টেট সাবজেক্ট। স্টেট এবং সেন্ট্রালের একটা ভালো কোলাবোরেশন দরকার, একটা সমন্বয়ের মাধ্যমে দেশের খেলা যেন আর এগোতে পারে, রাজ্যের সাথে, রাজ্যের খেলাকে, খেলোয়াড়দেরকে নিয়ে সেই প্রচেষ্টা সফলকে করতে হবে। আরও গ্লোবাল প্যারামিটার যে এতটা ভুল রেফারিদের ক্ষেত্রে ক্ষমাযোগ্য,
যদি একজন আই সার্জনকে এতটা ভুল অ্যালাউ করা হয়, একজন যদি হার্টের পেশেন্ট হার্ট সার্জনকে এতটা ভুল অ্যালাউ করা হয়, তাহলে প্রতি 100টা সার্জনে 14 জন অন্ধ হবে, প্রতি 100টা অপারেশনে 14 জন হার্ট অ্যাটাকে মারা যাবে। তো সেহেতু আমাদেরকে নিশ্চিতভাবে যে মিনিমাইজ করতে হবে মিস্টেক, রেফারিংয়ের ওই উত্তরে। আর আমার ভালো লাগলো যে অন্য রাজ্যে বারকোড দিয়ে টিকিটের ব্যবস্থা আছে, অর্থাৎ ডিজিটাল সুবিধা আমাদের দেশে রয়েছে, আমাদের শহরে নেই, অর্থাৎ সমাধান আমাদের হাতে রয়েছে, আমরা করতে পারি। আমি কথা দিচ্ছি, আমি আলোচনা করব, আমি একটা নোটও নেব, যদি না হয় আমি জিজ্ঞাসা করব। আমরা আমি কি বলবো, সচরাচর নিজের কথা নিজে মুখে বলা সৌজন্য বা ভদ্রতা নয়, কিন্তু গ্রাম বাংলায় আমরা বলি নিজের ঢাক পেটানো। যদি আমি পারমিশন নিয়ে 30 সেকেন্ড নিজের ঢাক পেটাই ওই শব্দ বন্ধনী ব্যবহার করে, আমি যখন ফুটবল খেলেছি, এখন ফুটবলে অনেক আইন কানুন, কন্ট্রাক্ট, এজেন্ট এক্সেট্রা অনেক কিছু রয়েছে। আমি নিজে জীবনে 15 বছর ফুটবল খেলেছি, কমপক্ষে 2-3 বার মুখের কথায় চুক্তি করেছি, এবং যদি চুক্তি 100 টাকায় হয়, পরের বার কোনো ক্লাব এসে যদি 105 টাকা বলেছে, 100 থেকে 105-এ যায়নি, চুক্তি নেই, আমি আইনত যেতে পারতাম। এবং দ্যাটস ক্যারেক্টার। তুমি বলিয়া একদিন কেন, একাধিক দিন লিখো, কিন্তু আমি যদি কথা দিই তো কথা দিই, এবং সেটাই একটা মানুষের চরিত্র। যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে একটা নোটও নিয়ে রাখবো, যার 3-4টে পয়েন্ট, একজন মোহনবাগানের, একজন ইস্ট বেঙ্গলের এবং একজন মহারানের সমর্থক, 3জনই তুলেছে, এবং আমি সেগুলো স্বতঃস্ফূর্তভাবে তাৎক্ষণিক উত্তর দিয়েছি। কিন্তু যদি সমাধানের জন্য যেতে হয়, আমাকে একটা নোট আকারে রাখতে হবে, তবেই আমি ওটাকে অ্যাড্রেস করতে পারবো। কারণ আমারও সারাদিনে অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো বিষয় থাকে, মাথা থেকে বেরিয়ে যায়, কিন্তু নোট আকারে রাখি। আমার পকেটে একটা ছোট ডায়েরিও থাকে, আমি লিখে রাখি। কিন্তু এখানে আনিনি আমি, সেহেতু আমি, তোমরা লিখে দিও, আমি করব। সমাধান যদি থাকে সেটাকে ইমপ্লিমেন্ট করা সহজ। যদি আমাকে তুমি বলতে যে ডিজিটাল টেকনোলজি নেই আমাদের দেশে, তাহলে সেটা করা কঠিন হতো। কিন্তু যখন ডিজিটাল টেকনোলজি আছে এবং বারকোডের সুবিধে এক্স শহরে পাওয়া যায়, ওয়াই শহরে পাওয়া যাচ্ছে না, তাহলে এক্স থেকে ওয়াইতে আনাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। দ্বিতীয়ত, জলের যে অভাব, সেগুলো দেখতে হবে, যে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, বস্তু মানুষের বাঁচার জন্য। জলই জীবন। শেষ বলি ভাই, আমি বলি একসাথেই আসছি, ওটাও নেচার কল, সেটাও একই গুরুত্বপূর্ণ। আমাদের কেন নেই, কলকাতায় নেই, অন্য শহরে আছে, কেন নেই সেটা দেখতে হবে। এবং সেটা যদি তুমি বললে যে লোকে দায়িত্ব এড়াচ্ছে, এক্স অর্গানাইজার বলছে যে আমার নয়, অমুক বলেছে, অমুক বলছে আমার নয়, তমুক বলেছে, তাহলে সবাইকে অ্যাকাউন্টেবলও করতে হবে, যে কোন সিদ্ধান্ত কার নেওয়ার অধিকারের মধ্যে পড়ছে। সবাইকে অ্যালাইন করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ সিদ্ধান্তটা মানুষের সুবিধার জন্য। আমরা খুব ছোটবেলায় গোপাল ভাঁড়ের একটা গল্প পড়েছিলাম, আমি জানি না তোমরা সেই গল্প পড়েছো কিনা। গোপাল ভাঁড় রাজার সাথে যাচ্ছেন নৌকো করে, এবং তার হঠাৎ করে খুব জোরে বাথরুম পায়। বুড়িয়া, তুমি ছোটবেলায় গল্প শুনছো না জানি না, তো তারপর সে অনেকক্ষণ ধরে বাথরুম চেপে রেখেছে, এবং যখন নৌকো পাড়ে আসে তখন সে বাথরুম করে। তো তাকে সে রাজাকে জিজ্ঞাসা করে যে মহারাজ বলুন তো, পৃথিবীতে সব থেকে বেশি আনন্দের কি? কেউ বলে টাকা, কেউ বলে খাদ্য, কেউ বলে অমুক, বলে না, বাথরুম করা। যখন জোরে বাথরুম গেছে, বাথরুম করতে পারা সব থেকে বেশি শান্তির এবং আনন্দ। যদি আজকের নয়, আমাদের দেশে মানব ইতিহাসে প্রবাদ হচ্ছে গিয়ে শিক্ষার মাধ্যম। লোকের মুখে মুখে কথা দিয়ে আমরা শিখে এসেছি। তুমি যদি বলো যে জলের অভাব, জল জীবন, তুমি যদি বলো মহিলা বাথরুমের অভাব, তাহলে সেটা তো নেচার্স কল করতে হবে। তাহলে মহিলা মাঠে আসবে কি করে? আজকে সারা দেশ তোলপাড় হচ্ছে মহিলাদের সমান সুবিধা বা 1/3 সুবিধা দেওয়ার জন্য। তুমি একটা বাথরুম দিতে পারছো না, এর থেকে লজ্জার কি আছে? আমাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। এবং ধন্যবাদ জানাচ্ছি, তোমরা সকলে এখানে এসেছো। হয়তো সকলে আসনি, আংশিকভাবে এসেছো। ভারতবর্ষে বিশাল সংখ্যক ফ্যানেরা রয়েছে, যাদের জন্য এই খেলা, ফুটবলটা বেঁচে রয়েছে। সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল, আজকের নয়, কয়েক দশক আগের, হয়তো অর্ধ শতাব্দী আগের এই কথা।
ধন্যী মেয়ে ভীষণ একটা লোকপ্রিয় সিনেমা। তোমাদের জন্য ফুটবল রয়েছে, সারা দেশে ফ্যানেদের কি কি অসুবিধা রয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এবং এর পিছনে আমার কোনো অভিসন্ধি নেই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে 1 2 3 4 করে টেবিলের বাঁদিকে সমস্যা লেখো, আর এদিকে বিকল্প সমাধান লেখো। 1-এর ABC, 2-এর ABC, 3-এর ABC। তুমি আমাকে সমস্যা এবং সমাধান লিখে দাও, যেটা নিয়মের মধ্যে, সংবিধানের মধ্যে করা যায়, যেখানে প্রশাসন, যেখানে সরকার, যেখানে রাজ্য সরকার বা অন্য অথরিটিকে নিয়ে যৌথ তথা সম্মিলিতভাবে সমাধান করা যায়। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি সেই সমাধান করব। ফ্যানেরা যেন সত্যি দ্বাদশ ব্যক্তি হিসাবে ফুটবলে সমান ভূমিকা পালন করে সেটা আমি নিশ্চিত করি। কিরকম যেন দেশে আইন আছে, একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে কতটুকু পালন করা হচ্ছে, এক্সিকিউট করা হচ্ছে সেটাও দেখা। যেমন তুমি একটা গাড়ি চালাচ্ছ এবং গাড়ি চালানোর ট্রাফিক কিছু নিয়ম রয়েছে, যে জেব্রা ক্রসিংয়ের কাছে তোমায় দাঁড়াতে হবে, পথচারীরা পার করবে, হলুদ হলে তুমি আসতে করবে ইত্যাদি। আমরা কি সবসময় সব মেনে চলি? হয়তো হ্যাঁ কিংবা না। দেশে প্রতিটা স্কুলে একটা করে গেমস পিরিয়ড আছে, এবং গেমস পিরিয়ডে PE টিচার্স আছে, ফিজিক্যাল এডুকেশন টিচার বা ফিজিক্যাল ট্রেনার যাকে আমরা বলি। সেই যে খেলার সিস্টেম যদি আমরা প্রত্যেক স্কুলে এগুলোকে করতে পারি সঠিকভাবে, তাহলে একদম শিশু বয়স থেকে সমস্ত খেলার সুযোগ পাওয়া যেতে পারে, কোনো অসুবিধা হবে না। ফুটবলের জন্য শুধু আমি একটা কথা বলি, 2022 সালে AIFF এর সাথে ফিফার একটা MOU সই হয়, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং সেখানে 10 লক্ষ ফুটবল সারা ভারতবর্ষে 1,53,000 স্কুলে বিতরণ করা হয়, এবং সেখান থেকে 2,61,00,000 ছাত্রছাত্রী এই ফুটবল খেলার আওতার মধ্যে আসে। আমরা কি চেষ্টা করছি? দেশে 730-এর মতন জেলা রয়েছে, আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে 500 জেলায় যে প্রাক্তন খেলোয়াড়রা রয়েছেন তারা যদি বাড়ি থেকে 45 মিনিটের দূরত্বে ওই স্কুলগুলোতে, প্রত্যেক জেলায় একটা করে নবোদয় বিদ্যালয় রয়েছে বা একাধিক কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, এই প্রাক্তন কোচেরা যারা লাইসেন্স পেয়েছেন লাইসেন্স অথবা তাদেরকে রিফ্রেশার ট্রেনিং দিয়ে ওই স্কুলের প্রোগ্রামে যদি যুক্ত করা যায়, তাহলে ফুটবল কোচেরা PT টিচার্সের সাথে একসাথে ছেলেদেরকে ফুটবলের ট্রেনিং দিতে পারে। এটা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন করেছে। আমার দৃঢ় বিশ্বাস বাকি ফেডারেশন যোগ্য লোকেরা চালাচ্ছেন, তারাও তাদের খেলা কিভাবে স্কুল এবং একদম গ্রাসরুট পর্যায় থেকে কিভাবে সেই খেলাকে ডেভেলপ করা যায় সেই বিষয়ে তারা চেষ্টা করছেন, সময় দিচ্ছে। উত্তর দেব যে কেন তুমি ইস্ট বেঙ্গলের সমর্থক এবং ইস্ট বেঙ্গলের হয়েই কথা বলছো, কথা বলতে স্বাভাবিকভাবে, কেন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এরকম হচ্ছে, কাকতালীয়, নিয়তি, দুর্ভাগ্য, ইচ্ছাকৃত, এটা বিচার করতে হবে। তবে একটা কথা বলতে পারি, ফেডারেশন প্রেসিডেন্ট রেফারির কানে কানে বলে দেয়নি যে তুমি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে এবার একটা সংস্থা যখন চলে, ফেডারেশনে 104 জন প্রফেশনাল লোক চাকরি করে, 100, এবং তাদের 24টা আলাদা বিভাগ রয়েছে, প্রতিটা বিভাগে হেড অফ দি ডিপার্টমেন্ট রয়েছে, যার নাম তুমি বললে। আমি যদি একটা সর্বভারতীয় সংস্থার সভাপতি হই, আমার প্রথম কাজ হবে, আমার কাছে আন্দামানও যা, কাশ্মীরও তাই, পন্ডিচেরিও যা, বাংলাও তাই। আমি বলতে পারি না যে অমুক রাজ্যের বলে, বা বিশেষ করে আমি যদি সেই রাজ্যেরই হই তাহলে তাকে এ করতে হবে, সেটা কখনোই নিরপেক্ষ হবে না। কিন্তু হ্যাঁ, সে যদি যোগ্যতায় পেয়ে থাকে নিশ্চয়ই পাবে, তার সাথে যেন কোনো অন্যায় না হয় তারও একটা চ্যানেল রয়েছে। সেই চ্যানেলের মাধ্যমে HOD, যাকে আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলি, তার কাছে যদি অভিযোগ জানানো হয় তথ্য সহকারে, আমি তোমাকে এটুকু নিশ্চিত করতে পারি কোনো অন্যায় হবে না। আমি আমারই কিছুক্ষণ আগের কথায় বলেছি যে একটা সংগঠন তখন চলতে পারে যখন সংগঠনে উপস্থিত পংক্তি শেষ ব্যক্তি পর্যন্ত সংগঠনের সুবিধা যেতে পারে। সেহেতু যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যেন নিরপেক্ষভাবে
দেখা হয়, বিচার করা হয় এবং অন্যায় না হয় সেটা দেখার দায়িত্ব। এবং তোমায় কথা দিচ্ছি, অন রেকর্ড বলছি, তুমি অভিযোগপত্র পাঠাও তথ্যের সাথে যে অমুক যোগ্য কিন্তু সে সুযোগ পায়নি, অমুকের থেকে কম ব্যক্তি কম যোগ্যতায় সুযোগ পেয়েছে। আমি এই কথাটা পলিটিক্যাল হবে, কিন্তু এগেন আমি এখানে বসে রয়েছি খেলার ফোরাম। আমরা আজকে গত 3 বছর ধরে কি দেখেছি? আমরা যারা বাংলার সংবাদ মাধ্যম দেখি, খবরের কাগজ, টিভি দেখি, আমরা দেখেছি যে কিছু অযোগ্য ব্যক্তি চাকরি পেয়েছে শিক্ষকে, এবং তারপর সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেছে এবং প্রমাণ হয়েছে যে যোগ্যতা ছিল না, পেয়েছে। আমরা সেই জিনিস চাই না। আমি তোমাকে খুব গ্যারান্টি, খুব দায়িত্ব নিয়ে বলছি, খুব নিশ্চয়তার সাথে বলছি, এরকম কখনো হবে না যে কোথাও পক্ষপাতভাবে কাউকে সুযোগ দেওয়া, কাউকে সুযোগ না দেওয়া, এটা হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিই। আমি কথা বলছিলাম যে হিউম্যান এরার, অর্থাৎ মানুষের ভুল, সেই মানুষের ভুলটাকে কিভাবে টেকনোলজির মাধ্যমে সেই ভুলটাকে আরো কম করা যায়। এর আগে ইআইএফএফ এবং মার্কেটিং পার্টনারের যৌথ উদ্যোগে একজন বিদেশি ভারতীয় রেফারি হেড ছিলেন, এবং তিনি এই রেফারিদের ভুল সিদ্ধান্ততে ক্লাবের সমর্থকদের, ফ্যানেদের যে হতাশা, নিরাশা, এই জিনিসটা এখন বারবার উঠে এসেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বললেন যে সারা পৃথিবীতে 83 থেকে 86%, 83% থেকে 86% হিউম্যান এরার হয়, সেটা সারা পৃথিবীর গড় স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়ে, এবং ভারতেও সেটা হচ্ছে। এবং কোনগুলো চোখে পড়ে? ওই যে 16% থেকে 14 থেকে 17% ভুলগুলো চোখে পড়ে। এটা ওনার বক্তব্য, কারণ উনি দীর্ঘদিন ধরে পৃথিবীর ওয়ান অফ দি পপুলার মোস্ট লিগের উনি রেফারিং করেছেন। কোনো রেফারি বা কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে ভুল করতে চায় না, কোনো কোচ হারতে চায় না, কোনো খেলোয়াড় হারতে চায় না, কোনো রেফারি ভুল করতে চায় না। জানতে হবে এরা প্রফেশনাল, এদের জীবিকা ওটাই। কিন্তু ভুল হচ্ছে, সেই ভুলটা শোধরানোর একটা রাস্তা রাখতে হবে, এবং সেই কারণে উন্নতি, ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। ওই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখতে হবে কিভাবে আরো কম ভুল করা যায়। ভাবুন, আপনি একটা গাড়ি চালাচ্ছেন, আপনি ট্রেনের ড্রাইভার, ধরা যাক আপনি ট্রেনের ড্রাইভার, বা আপনি প্লেনের পাইলট। একটা ট্রেনে কতজন লোক থাকে? কমপক্ষে 1100 জন প্যাসেঞ্জার। তাহলে সেই ড্রাইভারের কি দায়িত্ব বলুন তো? সে তার কাজে, তার প্রফেশনে তাকে 100% অ্যাকুরেট হতে হবে, নট 99%। যদি 1%ও ভুল হয়, যদি ট্রেনের ড্রাইভার ভুল করে, ট্রেন যদি বেলাইন হয়, তাহলে 1100 মানুষের প্রাণ যেতে পারে। তো আপনি যেরকম যে পদে রয়েছেন, যে দায়িত্বে রয়েছেন, আপনার কাছে ভুল করার জায়গা তত কম। ভুল নেই, ইউ হ্যাভ টু মিনিমাইজ ইউর মিস্টেক, তবেই আপনি উপরে যাবেন। যে মানুষ যত, এই যে বলছেন না যে অমুক 4th হয়েছে, অল্পের জন্য 3rd হয়নি, কারণ মিনিমাইজ ইউর মিস্টেক। যে 3rd হয়েছে সে কম মিস্টেক করেছে, যে গোল্ড পেয়েছে সে 0 মিস্টেক করেছে। সো লাইফ হ্যাজ টু বি, যদি আপনি সাকসেসফুল হতে চান, আপনাকে হতে হবে মিস্টেক 0। আমি পারিনি, তাহলে আপনার জন্য এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড নয়। তো সেখানে আমাকে যদি আজকে যদি ভারত বিশ্বকাপ খেলার কথা ভাবে, ভারতের রেফারিকেও ভাবতে হবে, আমি কেন বিশ্বকাপের রেফারি হচ্ছি না, আমি কেন এশিয়া কাপের রেফারি হচ্ছি না, এইটা আনতে হবে। আপনি শিশুকে মা ফিট করে দিতে পারে, বেবি ফিট যে শব্দ বলা হয়, কিন্তু শিশু যখন পরের পর্যায়ে যায়, শিশুকে নিজের পায়ে দাঁড়িয়ে যুবক হতে হয়। যুবকের পর সে পৌর হবে যখন সে নিজের পরিবার দেখে, যখন সে সমাজকে লিড করবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। শিশু সুলভের জায়গা কোথাও নেই। আপনাকে ইউ হ্যাভ টু মিনিমাইজ ইউর মিস্টেক, তবেই আপনি সাকসেসফুল। দ্বিতীয়ত, যদি কেউ, আবার বলি, রেগুলেশনের মধ্যে থেকে, রেগুলেশন যদি না মানে, যদি নিয়ম না মানে, যদি সে নিয়ম যারা তৈরি করেছে তাদের শাস্তি দেওয়ার অধিকার রয়েছে। যদি কোনো টিম খেলতে না গিয়ে থাকে পার্টিকুলার একটা টুর্নামেন্ট, তারা কন্টিনেন্টাল বডি কোনো শাস্তি দিয়েছে কি? শাস্তি যদি দিয়ে থাকে তাহলে শাস্তি সংবিধানে রয়েছে। শাস্তি যদি না দিয়ে থাকে তাহলে সংবিধানে শাস্তি নেই।
কে কি করতে পারে, কার কতটা করার অধিকার রয়েছে, এবং তখনই সেটাকে দাবি করতে হবে যে এটা করতে হবে। তো সেহেতু আবার বলি যে সফল হতে গেলে ভুল কম করতে হবে, যে যত কম ভুল করেছে সে তত বেশি সফল হয়েছে, আর যে যত সফল হয়েছে তার ফলোয়ার্স তত বেশি হয়েছে, সে পৃথিবীকে পথ দেখিয়েছে। যদি ফ্যানেদের বিষয়ে ফ্যানেরাই প্রস্তাব দেয়, তাই না, যে ফ্যানেরা যেমন উনি বললেন ইবিআরপি থেকে যে টিকিটের এই অসুবিধাগুলো হচ্ছে ফ্যানেদের যদি অ্যাড্রেস করা হয়, যে মহিলা ফুটবলেরই একটা ফ্যান বেস গঠন করা যেতে পারে, এটাও করা যেতে পারে। যে কেবলমাত্র কি আপনারা সকলে সম্মিলিতভাবে এরকম একটা ফোর্স তৈরি করতে পারেন যে যেখানে ভারতীয় মহিলা দল আজকে প্রথমবার ভারতের ইতিহাসে, ফুটবলের ইতিহাসে, যেখানে 17, 20 এবং সিনিয়র মেয়েরা এফসি খেলছে। এবং আমি এর আগেও বলেছি যে একজন খেলোয়াড়ের পরিচিতি বা সংবর্ধনা পাওয়া শুরু হয় যখন সে সফল হয়ে যায়। তো আজকে তো মেয়েরা সফল হয়েছে, তো কেননা সমস্ত ফ্যানেরা মিলে ভারতীয় মহিলা দলকে আরও বেশি উৎসাহিত করা যায় এরকম একটা আপনারা পরিকল্পনা করেন। এবং সেক্ষেত্রে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা শব্দ সঠিক হবে কিনা জানি না, যদি বিষয় থাকে নিশ্চয়ই আমরা দেখব। ইবিআরপি থেকে উনি বলেছিলেন যে ভিএআর সংক্রান্ত কি, আমরা একাধিকবার এইটা নিয়ে আলোচনা করেছি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার ফিনান্সিয়াল ফিজিবিলিটি দেখা হয়, যে একটা যে সুবিধা নিচ্ছি আমরা যদি সহজ বাংলায় বলি যে যতটা বড় চাদর ততটাই পা ছড়ানো উচিত। তো সেই ক্ষেত্রে দেখতে হবে যে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন কী কী আছে আর কী কী প্রায়োরিটিস রয়েছে, যে আর্থিক আমার সামর্থ্য এবং সাধন আছে সেটা নিয়ে আমি কোন কোন প্রায়োরিটি জিনিসগুলোকে 1, 2, 3, 4 করে দিতে পারছি। এখন ইন্টারন্যাশনালি একটা ভারের পরিবর্তে এফভিএস বলেও একটা সিস্টেম এসেছে, সেটা আরেকটু কম খরচা সাপেক্ষ এবং টেকনোলজিক্যালি দিক থেকে ভার লাইট বলেও আছে। এই সব বিষয়গুলো আমাদের যিনি রেফারি ডিপার্টমেন্ট কম্পিটেন্ট লোকেরা রয়েছেন তারা দেখছেন। ফিফার সাথে নিয়মিত কমিউনিকেশন চলছে। ফিফারও কিছু গাইডেন্স দরকার, কিছু অনুমোদন দরকার, সেগুলো পেয়ে গেলে সব কিছু একত্রিত হবে। ফিনান্সিয়াল ফিজিবিলিটি, ফিফার অনুমোদন, আমাদের টেকনিক্যাল নো হাউ, যদি সব কিছু একত্রিত হয়ে যায় আমরা আশা করছি যে হিউম্যান এরর যেগুলো হচ্ছে, হিউম্যান এররটাকে টেকনিক্যাল যে টেকনোলজির মাধ্যমে কীভাবে সেটাকে কভার করা যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করি। এখন ইন্টারন্যাশনাল অনেকগুলো টুর্নামেন্টে, বিশেষ করে ফিফার যে ম্যাচগুলো হয় সেখানে ইলেকট্রনিক ডিজিটাল টিকিট হয়ে গেছে এবং ওই বারকোডের মাধ্যমে হয়েছে। আমাদের দেশেও সেটা করা যেতে পারে। এই কারণে করা যেতে পারে কারণ আইটিতে ভারত এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে একটা। আজকে বিশ্বের বিভিন্ন দেশে যে আইটি যে গ্র্যাজুয়েটরা রয়েছেন, ইউরোপ হয়, আমেরিকা হয়, ভারতীয় ছেলেমেয়েরা সেখানে গিয়ে চাকরি করছে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদেও অনেক বেশি আইটি কোম্পানি রয়েছে। আমরা তাদের সাহায্য নিতে পারি, সহযোগিতা নিতে পারি এবং কীভাবে এটাকে করা যেতে পারে নিশ্চয়ই দেখা যেতে পারে। টিকিটিংয়ের ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই। আমার মনে হয় থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে টিকিট ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা রয়েছে। তবে ডিজিটাল টিকিটের যদি ব্যবস্থা করা যায় আমি এটা প্রস্তাব দেব, যারা দেখছেন তারা দেখবে। একটা প্রশ্ন এই মুহূর্তের জন্য 2026-এ কী হবে আর একটা 2047-এ রোডম্যাপ কী হবে। দেখো ভাই, এখন একটা যখন টুর্নামেন্ট হয়, টুর্নামেন্ট শুরুর আগে টিমস পার্টিসিপেশন এগ্রিমেন্ট, টিপিএ বলে, ওইটা সই করে ফেডারেশন এবং পার্টিসিপেটিং ক্লাবে, এবং সেখানে রেগুলেশন লেখা থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন। শুধুমাত্র ফুটবল নয়, পৃথিবীর সমস্ত খেলায় একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। খেলা কি? খেলা হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন। যে ডিসিপ্লিন কি আছে, ডিসিপ্লিন একটা কোড রয়েছে। মাঠে যদি আম্পায়ার আঙুল তোলে, ব্যাটসম্যান আউট না হলেও ব্যাটসম্যানকে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। সমস্ত খেলা এরকম একটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যেটা খেলা শুরুর আগে খেলোয়াড় এবং টিমকে সই করতে হবে। যা সই করা রয়েছে সেটাই হবে। তার খেলার মাঝখানে তো আইন পরিবর্তন হতে পারে না। দ্বিতীয়ত, 47 পর্যন্ত যেতে গেলে 47 পর্যন্ত একটা রোডম্যাপ তৈরি হয়েছে, কিন্তু সেইটা 4 বছর অন্তর সেখানেও একটা পরিকল্পনা দেওয়া রয়েছে। তো দেখতে হবে যে 22 থেকে 26 যেটা বলা হয়েছিল, 22 থেকে 26-এর ক্ষেত্রে কতটা পৌঁছানো গেছে। তো তার
যে ইভ্যালুয়েশন, তার যে মূল্যায়ন রয়েছে, সেই মূল্যায়ন আমাদের কাছে রয়েছে। এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, আমি যদি জানতাম যে এই প্রশ্ন আসবে আমি নিয়ে আসতাম। এবং অনেকটা রিচ করা গেছে 22 থেকে 26-এ যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছিল। কিছুটা বাকি রয়েছে, কেন বাকি রয়েছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মূল্যায়ন করেছি। আর বিশ্বকাপ খেলা বা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে খেলা, যে কথা বারবার অলিম্পিকের কথা হচ্ছে, অলিম্পিক মানে সেই খেলার সর্বোচ্চ কম্পিটিশন হচ্ছে অলিম্পিক, তাই অলিম্পিকের কথা হচ্ছে। ফুটবলের ক্ষেত্রে সর্বোচ্চ কম্পিটিশন হচ্ছে বিশ্বকাপ। তো তার জন্য খেলতে গেলে স্বাভাবিকভাবে একটা লং টার্ম পরিকল্পনা দরকার, যার মধ্যে অবশ্যই ইউথ ডেভেলপমেন্ট রাখতে হবে। ইউথ ডেভেলপমেন্টের সাথে আমরা অনেকগুলো জায়গায় আমার মনে হয় উন্নতির আমাদের অবকাশ রয়েছে, যেখানে হচ্ছে গিয়ে কোচেস এডুকেশন, রেফারি এডুকেশন। আজকে একটা যখন ভালো ছাত্র, সে যখন ভালো মানুষ হবে বা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হবে, সেই ভালো ছাত্রকে পড়ায় ভালো অধ্যাপক বা ভালো শিক্ষক। তেমনই ভালো খেলোয়াড় একজন তৈরি হবে যখন ভালো কোচ হবে। সেই কোচেস এডুকেশন যেটা আমাদের দেখতে হবে, যে গ্লোবাল প্র্যাকটিস যেটা আছে কোচেস এডুকেশন, সেই গ্লোবাল প্র্যাকটিসের মধ্যে আমাদের কোচেরা কোন জায়গায় রয়েছে, সেটা যখন আমরা ইভ্যালুয়েট করতে পারবো, স্বাভাবিকভাবে আমরা একটা লং টার্ম পরিকল্পনায় আমাদের যে উন্নতির দিকগুলো রয়েছে সেটা মেজার করতে আরও সুবিধা হবে।